বাংলার এক দূর গ্রাম, নাম মাধবপুর। চারিদিকে সবুজ ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর মাটির ঘর। এই গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটা পুরনো বিশাল বটগাছ। সবাই যাকে ডাকে বটতলা ঠাকুর। গ্রামের মানুষ বলে সৎ মনে এখানে মানত করলে নাকি ইচ্ছে একদিন না একদিন পূর্ণ হয়। এবারে তো তেমন ফলন হলো না রে রামু। যতই খাটি ঘরে খাবারই ঠিক মতো আসে না। রামু ছোট কৃষক, পরিবারের ছেলে। বাবাকে রোজ এভাবে ভাঙতে দেখেই ওর মাথায় জন্ম নেয় একটাই ভাবনা, এইভাবে খেটে মরেও যদি কিছু না পাওয়া যায় তাহলে কি লাভ? হায় রে, যদি একবারে অনেক টাকা জুটে যেত। শুনছিস হরিদাস আবার নাকি বটতলায় মানত বেঁধেছিল, এবছর নাকি ওর ধান দারুণ ফলেছে। সৎ মনে গিয়ে চা চেয়েছে, বটতলা ঠাকুর বুঝি শুনে ফেলেছে। এই কথাটাই গেঁথে গেল রামুর মনে। ও ভাবলো বটতলা যদি সত্যি এমন শক্তিশালী হয় তাহলে ওকে তো সাহায্য করতেও পারে। ও বর্তা ঠাকুর, শুনেছিস তো হরিদাস কাকু নাকি সব ইচ্ছা পূরণ করেছিস। আমারও যদি অনেক টাকা হয়ে যায় আমি তোকে 1 হাঁড়ি দুধ আর মিষ্টি দেব, কিন্তু আগে তুই টাকা জোগাড় করে দে, তারপর আমি সব আনবো। রামু শুধু পাওয়ার কথা ভাবছিল, দেয়ার কথা নয়। তার মনে কোনো কৃতজ্ঞতা নেই, আছে শুধু শর্টকাটের লোভ। এর মধ্যে যদি কিছু না হয় বুঝবো সবই মিথ্যে। আর হরিশদা গরুটা তো দারুণ, দুধে ভরিয়ে দেবে বুঝি। সত্যি কথা বলি ভাই, যতদিন সৎ পথে কষ্ট করে গেছি ফল একটা না একটা পেয়েছি। রামু ভাবলো এই গরুর দুধই যদি কোনোভাবে নিজের করে নিতে পারে তাহলে আর কষ্ট করে হেঁটে নামতে হবে না। তুই তো বলেছিস বটতলা তোকে সাহায্য করবে। ও সব থাক, দেখলি না হরিদাস কাকুর গরু এসেছে। রাতে একটু চুপচাপ দুধ নিয়ে আসতে পারলে বাজারে বেচে দেব। ওরে পাগল, এটা তো চুরি। ধরতে পারলে তবেই তো চুরি। আর বটতলা ঠাকুরও যদি আমার পক্ষে থাকে কেউই ধরতে পারবে না। কে ছিলি? চোর ধরলে কিন্তু ছাড়বো না। সেই রাতে রামু বেঁচে গেল ঠিকই, কিন্তু বুকের ভেতর ভয়টা বাসা বাঁধল। দেখলে তো বটতলা ঠাকুর আমায় সাহায্য করলে না, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। 3 দিন হলো কোনো টাকা পয়সা কিছুই হলো না, তুমি এভাবে কার সাহায্য করো? মনে হলো যেন কেউ গম্ভীর গলায় বলে উঠল, নিজের ভুলের দায় আমি নেব। কিন্তু নিজের দোষ মানার মতো জায়গা তখনও রামুর মনে তৈরি হয়নি। ও রামু, এদিকে আয় তো বাবা। কি হলো ঠাকুমা? কত কদিন ধরে রাতে কি যেন বটতলায় এসে বড় বড় কথা বলে যায়। আগে পেয়ে তারপর নাকি মন্নত ভাঙবে। তুই নাকি ওদিকে যাস? না না, আমি তো হ্যাঁ মানে একটু গিয়েছিলাম। শোন বাবা, দেবতার কাছে, গাছের কাছে, মাটির কাছে মান্নাত মানে হলো বিনিময়ের হিসাব নয়, বিশ্বাসের কথা। আগে পেলে পরে দেব, এই হিসাব কষতে গেলে বটতলা ঠাকুরও ছায়া সরিয়ে দেন। রামু কোনো মতে অজুহাত দিয়ে চলে যায়।
একদিন হঠাৎ মাধবপুরের আকাশে কালবৈশাখী ভেঙে পড়ল। ধান ক্ষেত ঘরবাড়ি সব কিছু যেন পরীক্ষা শুরু হলো। আরে আরে ধাক্কা খেলে পা ভেঙে পড়ে যাবো তো। এই গরু যদি মরে যায় আমার সব প্ল্যানই শেষ। আগে ওকে বাঁচাতে হবে। চুপ কর, চুপ কর, ভয় পাস না। আমি আমি ছাড়াচ্ছি। দেখলি তো গরুটা বেঁচে গেল, তুই বরং আঘাত পেলি। আমি ভালো কাজ করতে গিয়েই তো গেছি ঠাকুমা। ভালো কাজ করেছিস সত্যি, কিন্তু মনে কি ছিল গরুটা বাঁচলে তুই সুবিধে পাবে, এই লোভীটাও ছিল না? ছিল, কিন্তু আমি সব সময় নিজের লাভটাই আগে ভেবেছি। প্রথমবারের মতো নিজের ভুল স্বীকার করলো রামু। তবু তার আসল পরিবর্তনটা শুরু এখনো বাকি। ও বটতলা ঠাকুর, সেদিন যা বলেছি সবটাই ভুল ছিল। আমি শুধু পেতে চেয়েছি, কিছু না দিয়েই। আজকে আমি কোনো টাকাই চাই না, কোনো গরু চাই না, শুধু চাই আমি যেন সৎ পথে থাকতে পারি। আমি কথা দিচ্ছি, যা কিছু পাবো, ফসল, রোজগার, সুখ, তার মধ্যে থেকে যতটুকু পারি অন্যদের সাথেও ভাগ করে নেব। তুমি চাইলে আশীর্বাদ করো, না চাইলে করো না। আমি তবু সৎ থাকবার চেষ্টা করব। এই প্রথমবার রামু কিছু না চেয়ে শুধু নিজেকে বদলানোর প্রতিশ্রুতি দিল বটতলার সামনে। এই ঝড়ের দিনে যখন সবাই নিজের ঘর সামলাচ্ছিল, তখন প্রথমে আমার গরুর দিকে ছুটে গিয়েছিল রামুই। গরুটা বেঁচে গেল আর আঘাত খেলো ও। আমি একা এত জমি সামলাতে পারছি না। আমি ঠিক করলাম রামুকে আমার জমিতে অংশীদার দেব। সে পরিশ্রম করবে, ফসলেরও লাভ আর ভাগও পাবে। ও তো কিছু না পেয়ে যা পায় তাই নিয়ে খুশিই ছিল এতদিন। বটতলা ঠাকুরের আশীর্বাদ এটাই হয় বাবা, যখন সব মানুষ আগে নিজেকে বদলায়, তারপরে পথ খুলতে থাকে। 1 বছর পর রামু একদিন পরিশ্রমী কৃষক। শর্টকাটের স্বপ্ন ছেড়ে সৎ পথে হাঁটা শিখেছে। মাঝে মাঝে সে বটতলার নিচে আসে, তবে আর কিছু চাওয়ার জন্য নয়। সে জানে যে গাছের ছায়া সত্যি আশ্রয় দেয়। তার কাছে দামাদামি করে কিছু চাওয়া যায় না। সৎ পথে থাকলে সময় মতো ঠিকই ফল আসে। শুধু পেতে চাইলে আশীর্বাদ আসে না। সৎ পথে চলার প্রতিশ্রুতি আর পরিশ্রমই ফল আমাদের জীবনের সত্যিকারের সম্পদ।